নমস্কার দর্শক। আম গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে এখন থেকে কি কি করতে হবে, কি কি বন্ধ করতে হবে? অনেক সময় আমরা কনফিউজে ভুগি। কি কি যত্ন করব? কি যত্ন করলে আরও ভালো পরিমাণে আম হবে? কি যত্ন করলে গাছ ভরে মুকুল আসবে? কখন সার দেব? কি কি সার দেব? মানে নানাবিধ কনফিউজ আমাদের মধ্যে লেগেই রয়েছে। আর সেই কনফিউজ নিয়ে যখন যত্ন করি, কখনো ভালো পরিমাণে ফলন হয়, কখনো গাছ থাকে ফলহীন। যেন সেই সব না হয়, সেই নিয়ে আজকে এখন বলতে সময়টি হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাস। দর্শক, আমাদের যে সিজনাল গাছগুলো রয়েছে বা অল টাইম যে গাছগুলো রয়েছে, সেই সমস্ত গাছের সামান্য ছাঁটাই কিন্তু আমরা এখন সারতে পারবো। তার একটি কারণ, যে সমস্ত বোটাতে আমগুলো হয়েছিল সেই সমস্ত বোটা যদি এখনো গাছে লেগে থাকে, সেখান থেকে নতুন কুশি বেরোবে না বা শাখা বেরোবে না। আর সেই শাখাগুলো যদি না বেরোয়, ফলন কম হয়ে যাবে। বা শাখাগুলো যদি অক্টোবরের লাস্ট দিকে, নভেম্বরের দিকে বেরোয়, সে সমস্ত শাখায় মুকুল আসবে না। তাই সেইভাবে রাখা যাবে না। এখন প্রতিটি গাছের সাধারণ একটি ছাঁটাই কিন্তু খুব প্রয়োজন। এই দেখুন, আমি ছাঁটাই করেছি। এই সমস্ত ডগাতে কিন্তু আম হয়েছিল। দেখুন, আমার প্রতিটি ডগাই কিন্তু ছাঁটাই করা। এই দেখুন, ঠিক আছে? এই যে আমটি হয়েছে, এখন আমি যে আমটি হারভেস্ট করব, আমি কিন্তু এখান থেকে কেটে দেব। এখান থেকে কেটে দেওয়ার পর সাইড থেকে নতুন করে শাখা বেরোবে। আর সেপ্টেম্বর এবং অক্টোবরের মাসের মধ্যে এই কাজটি করে কমপ্লিট করতে হবে। এদিকে দেখুন, আমার কাটিমনের চারা কত সুন্দর ডগাটি বেরিয়েছে না? এই ডগাটি বেরিয়েছে মোটামুটি 15 দিন আগে। ঠিক আছে? এই ডগাটি 1 থেকে 1.5 মাস বা 2 মাসের মধ্যে কিন্তু অনেকটা পরিণত হয়ে আসবে। তারপর যখন এই ডগাতে মুকুল আসবে, সেই মুকুল ঝরবে না, সেই মুকুল থেকে ভালো পরিমাণে ফলন হবে। সেই সঙ্গে আমাদের গাছে যদি অ্যানথ্রাকনোজে আক্রান্ত, ডাইবেকে আক্রান্ত, শুকিয়ে যাওয়া শাখা থাকে, সেসব কেটে বাদ দিতে হবে। 2 নম্বরে হচ্ছে আম গাছের খাবার। বিগত দিনে বর্ষা গিয়েছে, টবের মাটিতে খাদ্য বলতে কিছুই নেই। যখন প্রবল বৃষ্টি হয়, দেখবেন আমাদের টবের মাটি কিন্তু ধুয়ে যায়। হয়তো এক সেচ জল হয়ে গেল, তো টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে জলটি বেরিয়ে গেল। সেই সঙ্গে কিন্তু আমাদের ব্যবহৃত খাদ্য অনেকটাই ধুয়ে যায়। আপনি যদি ক্যালসিয়ামযুক্ত খাদ্য ব্যবহার করেন, সেসব ধুয়ে যাবে। নাইট্রোজেনযুক্ত খাদ্য ব্যবহার করলে সেসব ধুয়ে যাবে, বা আদার্স খাদ্যগুলো ধুয়ে যাবে। আর বর্ষার পরে গাছ দেখবেন একটু ঝিমিয়ে পড়ে। যেন সেটা না হয়, আমাদের কিন্তু প্রতিটি টবে এই সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে ভালো মাত্রায় খাবার দিতে হবে। এই সময় ইচ্ছে করলে আমরা কঠিন খাবার এবং তরল খাবার উভয় প্রকার খাবার দিতে পারি। দর্শক, এই যে ডগাগুলো বেরিয়েছে না, এই দেখুন কত সুন্দর ডগাগুলো বেরিয়েছে। এখন যদি এই গাছের ফুড এবং নিউট্রিয়েন্টস ডিফিসিয়েন্সি হয়, এরা কিন্তু অসুস্থ হয়ে পড়বে। বা এদের যে পাতার কালারগুলো এমন সবুজ থাকবে না, ফ্যাকাশে হয়ে আসবে। দেখা দেবে ক্লোরোসিসের মতো সমস্যা। পটাশিয়ামের ঘাটতি, ম্যাগনেসিয়ামের ঘাটতি, ক্যালসিয়ামের ঘাটতি, জিঙ্কের ঘাটতি যদি এদের একবার ধরে বসে, সেক্ষেত্রে এই সমস্ত গাছে কম পরিমাণে ফুল আসবে, কম পরিমাণে ফলন হবে। মাসে একবার কঠিন খাবার এবং সম্ভব হলে মাসে আরেকবার তরল খাবার ব্যবহার করুন। কঠিন খাবারে যে সমস্ত উপাদান আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে, আপনি এনপিকে রাখবেন, অর্গানিক হোক, রাসায়নিক হোক। এখানে যদি নাইট্রোজেন সামান্য পরিমাণ থেকেও যায়, কোনো সমস্যা হবে না। কিন্তু পটাশিয়াম এবং ফসফরাসের সোর্স ভালো পরিমাণে লাগবে। সেই সঙ্গে ব্যবহার করতে হবে জিঙ্ক, ম্যাগনেসিয়াম, বোরন এবং নানাবিধ মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টস। তো দর্শক, যদি এমন একটি 20 ইঞ্চি টবের জন্য আপনি খাদ্য প্রস্তুত করেন, সেক্ষেত্রে আপনি কি কি নেবেন? আপনি 2 থেকে 3 মুঠি গোবর সার এখনকার জন্য নিয়ে নেবেন। বলতে সেপ্টেম্বরের ফার্স্ট ধরুন, আপনি 3 মুঠি গোবর সার নিয়ে নিলেন, আধা মুঠি ভার্মি কম্পোস্ট, সারগুলো নিয়ে নেবেন আধা মুঠি। এনপিকে হিসেবে আপনারা 10-26-26 দিতে পারেন রাসায়নিক। যদি অর্গানিক থাকে সেটা ব্যবহার করবেন। বা লাল পটাশ 10 থেকে 12 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 10 থেকে 12 গ্রাম, বোরন 2 গ্রাম আপনারা ব্যবহার করে দেবেন। আর দানা অনুখাদ্য, সে অর্গানিক হোক বা রাসায়নিক হোক, অল্প পরিমাণে নিয়ে নেবেন। ক্যালসিয়ামের সোর্স হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন ক্যালসিয়াম নাইট্রেট, জিপসাম বা ডিমের খোসা গুঁড়ো করে। ঠিক আছে? এই উপাদানগুলো আপনারা এখন একবার দেবেন, বলতে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, আবার অক্টোবরের ফার্স্ট উইকে,
আরেকবার দেবেন। তবে অক্টোবরের ফার্স্ট উইকে যে খাবার ব্যবহার করবেন সেখানে গোবর সারের পরিমাণ আরও কমিয়ে নেবেন। যেই খাবারটি আমরা এখন ব্যবহার করব সেই খাবার ব্যবহারের 2 থেকে 3 দিন পর তেমন 20 ইঞ্চি টবে 1 চামচ এপসম সল্ট আমরা ব্যবহার করব। 1 লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম জিঙ্ক গুলে গাছে ব্যবহার করব। কঠিন খাবারগুলো মাসে একবার ব্যবহার করব, জিঙ্ক মাসে 2বার স্প্রে করে দেব এবং এপসম সল্ট মাসে 2বার মাটিতে ব্যবহার করে দেব। আমরা এইভাবে যদি খাবার ব্যবহার করি, জিঙ্ক এবং এপসম সল্ট ফুল আসার আগ পর্যন্ত আর ব্যবহার করতে হবে না। কিন্তু আদার্স খাবারগুলো আমরা নভেম্বর মাসেও দিয়ে দিতে পারবো। তবে খেয়াল রাখতে হবে তখন কিন্তু সেই খাবারের সঙ্গে আপনি এনপিকে হিসেবে 10-26-26 ব্যবহার করবেন না, লাল পটাশ এবং সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবেন। গোবর সারের পরিমাণ আরও কমিয়ে নিয়ে আসবেন। নভেম্বর মাসের খাবার হবে নাইট্রোজেন শূন্য। তরল খাবার যদি আমরা ব্যবহার করি, অল্প একটু সবজির খোসা নেব, অল্প একটু সর্ষের খোল নেব। সবজির খোসা 500 গ্রাম, সর্ষের খোল 1 মুঠি। 2 থেকে 2.5 লিটার জলে ভালো করে পচাবো 5 থেকে 7 দিন। সেখানে 5 থেকে 7 গুণ সাধারণ জল মিশিয়ে তরলটি খুব পাতলা করে প্রতি 15 দিনে একবার করে দিতে পারবো, বা যেদিন আমরা কঠিন খাবার দেব তার 7 দিন পর একবার, ঠিক অক্টোবর মাসে যখন আবার কঠিন খাবার ব্যবহার করবো তার 7 দিন পর আরেকবার। এইভাবে আমরা 2-3 বার ব্যবহার করতে পারবো। সেপ্টেম্বর মাস থেকে অক্টোবর মাস, নভেম্বর মাস এবং ডিসেম্বর মাস পর্যন্ত আম গাছে ভালো মানের ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করতে হবে। আম গাছের কিছু ভয়ঙ্কর সমস্যা রয়েছে, এর মধ্যে একটি হচ্ছে অ্যানথ্রাকনোজ। সমস্যাটি বেশিরভাগ বর্ষাকালেই হয়, কারণ বর্ষাকালে শিকড়ের সমস্যা চলে আসে, স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে। তো দর্শক, বর্ষাকালে হোক চাই বর্ষার শেষ দিকে হোক, আমরা ব্লাইটক্স 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম করে গুলে এখন পুরো গাছে স্প্রে করে দেব। আর যখন গাছে নতুন কচি পাতা গজাতে শুরু করবে, সেই পাতাকে সুস্থ করার জন্য ভালো মানের কীটনাশক স্প্রে করব। সে আপনি জৈব করেন চাই রাসায়নিক করেন, টাপগড় রোগার আপনি ব্যবহার করতে পারবেন, ইমিডাক্লোরোপিড ব্যবহার করা যায়, প্রফিনাফস সাইপারমেথ্রিন ব্যবহার করা যায়, বা একতারার মতো কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন। কিন্তু ছত্রাকনাশকটি ব্যবহার করতে ভুলবেন না। তাদের হাতে ব্লাইটক্স নেই তারা এমিস্টারটপ ব্যবহার করবেন। সেটাও যদি না থাকে, সাব স্প্রিন্ট মেনসার যে কোনো ছত্রাকনাশক কিন্তু আপনারা নিয়মিত ব্যবহার করবেন। সম্ভব হলে প্রতি 15 দিনে একবার, একদম ডিসেম্বর মাস পর্যন্ত ব্যবহার করে যাবেন। তবেই আমাদের আম গাছের পাতাগুলো থাকবে এমন চকচকে। যখন পাতা চকচকে থাকবে, ডালগুলো সুস্থ সতেজ থাকবে, সেই ডালেই ভালো এবং সুস্থ মুকুল আসবে। আর সাধারণভাবেই আমরা বুঝতে পারি সুস্থ মুকুল ভালো পরিমাণে আমের ফলন নিয়ে আসে। আজকে সময়টি হচ্ছে আগস্ট মাসের শেষ, সেপ্টেম্বর মাস শুরু হবে 2-4 দিনের মধ্যেই। যে সমস্ত গাছ পাতা পোড়ার সমস্যায় জর্জরিত, গাছের বাড়বৃদ্ধি পুরোটাই স্টপ, বিভিন্ন সমস্যায় গাছে মুকুল আসে না বা গেল বছর মুকুল আসেনি, সেই সব গাছ যদি 2 বছর 3 বছর একই টবে থাকে, এখন কিন্তু আপনারা গাছটি রিপোর্ট করে দেবেন। সম্ভব না হলে 2-4 দিন যেতে দিন। সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে প্রতিটি আম গাছ আপনারা রিপোর্ট করতে পারবেন। রিপোর্ট করার সময় লক্ষ্য রাখবেন শিকড় পচে গিয়েছে কিনা। যদি শিকড় পচে যায় সেসব কেটে দেবেন, ছত্রাকনাশক লাগাবেন এবং জৈব সারযুক্ত মাটি দিয়ে গাছটিকে বসিয়ে দেবেন। যে গাছ 10 ইঞ্চি টবে রয়েছে সেই গাছের জন্য 15 ইঞ্চি, যে গাছ 15 ইঞ্চি টবে রয়েছে সেই গাছের জন্য 20 ইঞ্চি টব ব্যবহার করবেন। অন্যান্য যত্ন তখনই সঠিক হবে যখন গাছের শিকড় সুস্থ থাকবে। তাই শিকড়ের চিকিৎসার জন্য এটুকু করতে হবে। যারা 2 মাস 4 মাস আগে গাছ রিপোর্ট করেছেন বা 1 মাস আগে রিপোর্ট করেছেন, তাদের আর নতুন করে রিপোর্ট করার প্রয়োজন নেই। কিন্তু দর্শক, আমরা গাছগুলোকে রিপোর্ট করি চাই না করি, এই 2 মাসে অন্তত পক্ষে 2 বার পটাশিয়াম হিউমেট টবের মাটিতে ব্যবহার করতে হবে। বহু ক্ষেত্রে আমাদের গাছগুলো পাতা পোড়ায় জর্জরিত থাকে, শিকড় অসুস্থ হতেই শুরু করে, বা আমাদের কোনো একটি ভুলের জন্য শিকড় ক্ষতিগ্রস্ত হয়, নতুন করে শিকড় গজাতে পারে না। এখন এই লাস্ট টাইমে যদি শিকড়গুলো না গজাতে পারে, সেক্ষেত্রে যখন ফুল আসবে সেই সময়টাতে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। তাই এখন যদি আমরা অল্প একটু পটাশিয়াম হিউমেট দিতে পারি, সেই সমস্যা কিন্তু কাটিয়ে উঠবে। পটাশিয়াম হিউমের কাজই হলো এখন যে আমরা খাবারগুলো দেব সেগুলোকে ভেঙে গাছের উপযোগী করবে, নতুন করে শিকড় গজাবে, নতুন করে শাখা প্রশাখা গজাবে এবং সেই শাখার ডেভেলপ নিয়ে আসবে।
তো দর্শক, পটাশিয়াম হিউমেট 1 লিটার জলে 2 গ্রাম করে গুলে টরমাইটে আপনি দিয়ে দিন। আজকে হয়তো একবার দেবেন, ঠিক 1 মাস পর আরেকবার দেবেন। বা 15 দিনের ব্যবধানে 2 বার ব্যবহার করলে হয়, বেশি ব্যবহার করতে যাবেন না। এবার চলুন দেখে নেওয়া যাক এই সময় কি করা যাবে না। কোনোভাবেই সুস্থ, সতেজ শাখা প্রশাখা অধিক পরিমাণে কেটে দেবেন না। কারণ বিগত দিনে বর্ষায় আমাদের গাছ কিন্তু অনেকটাই স্ট্রেসের মধ্যে চলে গিয়েছিল। অতিবৃষ্টি, টব মাটিতে এক্সেস জল, শিকড়ে সামান্য সমস্যা ইত্যাদিতে কিন্তু গাছগুলো ছিল কষ্টের মধ্যে। ঠিক আছে, এখন যদি অনেক শাখা প্রশাখা কেটে দিই, সেখান থেকে নতুন করে শাখা প্রশাখা বেরোনো, সেই শাখায় ফুল ফল আসা একটা কষ্টসাধ্য ব্যাপার। তাই সেসব করতে যাবেন না। প্রয়োজনীয় শাখার মাথাটা বা এই যে বোটাতে আম হয়েছিল সেসবই কাটবেন। এক্সেস শাখা প্রশাখা কাটতে যাবেন না। যদি আপনাদের গাছ আপনারা কিছুদিন আগে রিপোর্ট করে থাকেন বা গেল বছর রিপোর্ট করেছেন, এই বছর আপনার গাছটি হাফ ড্রামে রয়েছে বা 25-30 ইঞ্চি টবে রয়েছে, সেক্ষেত্রে রিপোর্টও করবেন না। অনেক সময় আমরা খাদ্য হিসেবে বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি। কেউ ডিএপি ব্যবহার করে, আমি দেখেছি কাউকে ইউরিয়া ব্যবহার করার জন্য। তো ডিএপিতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ইউরিয়া পুরোটাই প্রায় নাইট্রোজেন। এই যে খাবারগুলো, এইসব কিন্তু এখন থেকে দেওয়া যাবে না। আপনি গোবর সার ব্যবহার করবেন, এর মধ্যে নাইট্রোজেন রয়েছে, সেই সঙ্গে কিন্তু নানাবিধ মাইক্রো ম্যাক্রো নিউট্রিয়েন্টস এবং অন্যান্য ফুডগুলো রয়েছে, যারা শুধু গাছকে বাড়াবে না, সার্বিকভাবে কিন্তু ডেভেলপ করবে। কিচেন কম্পোস্ট লাগাতার ব্যবহার করে যাই 10 দিনে 12 দিনে। কিচেন কম্পোস্ট একটি সমৃদ্ধ খাবার অনায়াসে, কিন্তু তাই বলে সেটা কিন্তু কন্টিনিউ এইভাবে চলা যাবে না। কিচেন কম্পোস্টের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন রয়েছে, শাখা প্রশাখার বৃদ্ধি ভালো হতে হবে। কিন্তু তাই বলে আপনি এক্সেস কিচেন কম্পোস্ট ব্যবহার করে শিকড়ের সমস্যা নিয়ে চলে এলেন, সেসব কিন্তু করা যাবে না। মাসে 2 বার বা মাসে 1 বার কিচেন কম্পোস্ট ব্যবহার করে দিলেই হবে। নভেম্বর মাস যখন চলে আসবে, তখন থেকে কিচেন কম্পোস্টও খুব সাবধানে ব্যবহার করতে হবে। তখন আপনার ওই সর্ষের খোল অল্প একটু, কলার খোসা, পেঁয়াজের খোসা, পটাশিয়াম সমৃদ্ধ তরল খাবার ব্যবহার করতে হবে। অনেক সময় আমাদের গাছগুলো শেডের নিচে থাকে, যেমন আমার এটি অল টাইম গাছ, বেশ কিছু আম হয়েছিল, বর্তমানে একটি ঝুলে রয়েছে, সবগুলো হারভেস্ট করা হয়ে গিয়েছে। গাছই রয়েছে শেডের নিচে, এটা হচ্ছে 50% শেড। ঠিক আছে, কিন্তু সেপ্টেম্বর এবং অক্টোবর মাস থেকে গাছ থাকবে ফুল সানলাইটে। ফুল সানলাইটে রেখে দিলে গাছের যে ক্লোরোফিলের সমস্যা সেগুলো আসবে না, পাতাগুলো গাঢ় সবুজ হবে এবং নতুন করে শাখা প্রশাখা সেগুলো ডেভেলপ হতে শুরু করবে। অনেক সময় স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় নতুন করে ছত্রাক লাগাতে সমস্যাগুলো সেগুলো কিন্তু আসবে না। যাই হোক দর্শক, এখন থেকে গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে। শেষে বলবো, আমরা যারা বাগান করি, মাটিতে 5টি 10টি গাছ রয়েছে, তারা মাটিতে তো এই খাবারগুলো দিতে হবে। আমাদের খাদ্যের পরিমাণ বেশি হবে, হয়তো 4 থেকে 5 কেজি পরিমাণ গোবর সার ব্যবহার করব। 500 থেকে 700 গ্রাম পরিমাণে আমরা সেই পটাশিয়ামযুক্ত সার লাল পটাশ ব্যবহার করতে পারি। 500-700 গ্রাম করে ফসফরাস খাবার ব্যবহার করতে পারি, 1 মুঠি জৈব খাবার ব্যবহার করতে পারি এবং পুরো গাছে কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করে দেব। অক্টোবর মাসের মধ্যে একবার আর সেপ্টেম্বর মাসের মধ্যে একবার সম্ভব হলে পটাশিয়াম নাইট্রেট আপনারা পুরো গাছে স্প্রে করে দেবেন, পুরো বাগানে স্প্রে করে দেবেন। পুরো গাছে পটাশিয়াম নাইট্রেট আপনারা স্প্রে করে দেবেন। এতে কি হবে, গাছ কিন্তু পটাশিয়াম সমৃদ্ধ থাকবে। অনেক সময় আম গাছে এক সাইডে মুকুল আসে, এক সাইডে আসে না, বা পুরো একটি গাছের দেখা গেল 10% মুকুল এলো, সেই সমস্ত সমস্যা আসবে না। যে সময়টাতে এই গাছে মুকুল আসে, সেই সময়টাতে যদি আমরা খাবার স্প্রে করি বা ব্যবহার করি, তার থেকে 1 মাস বা 2 মাস আগে ব্যবহার করা অনেকটা বেটার। কারণ সেই খাবার গাছের উপযোগী হয়, সেই খাবার কিন্তু গাছে মুকুল নিয়ে আসে। দর্শক, পটাশিয়াম নাইট্রেট আপনারা অনলাইনে কিনতে পেয়ে যাবেন বা কৃষি পণ্যের দোকানে আজকাল অ্যাভেলেবল রয়েছে। সেটা যদি না থাকে 05234 আপনারা 1 লিটার জলে 3 গ্রাম 4 গ্রাম করে গুলে পুরো বাগানে অন্তত পক্ষে এই 3 মাসের মধ্যে 2 বার বা 3 বার স্প্রে করে দিন। দেখবেন এইবার আপনার কাছে বেশি মুকুল হবে আর বেশি আমের গুটি সেট হবে। তো দর্শক, এইভাবে যত্ন করে আমি অল টাইম এবং সিজনাল সব ধরনের গাছ থেকেই ফলন পাই, তাই সেসবই শেয়ার করলাম। আশা রাখছি এই সমস্ত টিপসকে যদি আপনারা একটু গুরুত্ব দিয়ে লক্ষ্য করেন, সেক্ষেত্রে আপনারও আম গাছ আমে ভরিয়ে রাখতে পারবেন।
তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।